আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল কবির, খুলনা মেডিকেল কলেজ। তোমাদের আজকে আমি পড়াবো জৈব যৌগ অধ্যায়টার যে অনুশীলনী আছে, অনুশীলনের প্রশ্নগুলো সলভ করে দিব। খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। আমাদের আসিফ ভাইয়া তোমাদের সুন্দর করে এই ক্লাসটা করিয়ে দিয়েছেন আশা করি। এখন আমাদের অনুশীলনী প্রশ্নগুলো সলভ করতে হবে। তোমরা জানো প্রতি বছর অনুশীলনী থেকে একটা হিউজ অ্যামাউন্টের কোশ্চেন রিসেন্ট ইয়ারগুলোতে আসতেছে। তো তার ব্যতিক্রম এই অধ্যায়টা না, এবং এই অধ্যায় থেকে প্রতি বছর 5 থেকে 7টা প্রশ্ন আসে শুধু অনুশীলনী থেকেই। সো কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারতেছো। অধ্যায়টা ভালোভাবে পড়লে অনুশীলনী প্রশ্নগুলা খুব বেশি কঠিন মনে হবে না। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। আচ্ছা দেখো, প্রথম প্রশ্নটা বলছে জৈব যৌগের অণুসমূহ কোন ধরনের বন্ধন দ্বারা গঠিত। তো আমরা জানি জৈব যৌগ কিন্তু নর্মালি কার্বন, হাইড্রোজেন, এই দুইটা যৌগ মানে মৌল অবশ্যই থাকতে হয়। সো কার্বন এবং হাইড্রোজেন দিয়ে কিন্তু তৈরি। এখন কার্বন একটা অধাতু, হাইড্রোজেন একটা অধাতু। আমরা জানি অধাতু অধাতুর মধ্যে কোন বন্ধন হয়? সমযোজী বন্ধন। তো এটা অ্যান্সার হবে সমযোজী। এরপর একটা বলছি, নিচের কোন যৌগের কার্বন পরমাণুতে sp2 সংকরণ ঘটে? sp2 সংকরণ, sp2 সংকরণ আমরা জানি আমাদের টোটাল 3টা আছে, অ্যালকিন অ্যালকিন অ্যালকাইন। এখন অ্যালকেন মানে হচ্ছে সিঙ্গেল বন্ড হলে সেখানে sp3 সংকরণ হয়, যদি দ্বিবন্ধন হয় সেখানে sp2 সংকরণ হয়, আর ত্রিবন্ধন অর্থাৎ অ্যালকাইন যদি হয় সেখানে sp সংকরণ হয়। তো এই হচ্ছে আমাদের 3টা। তো sp2 সংকরণ কোথায়? যেখানে দ্বিবন্ধন আছে সেখানে। তো দ্বিবন্ধন কোনটাতে আছে? এটা। সো অ্যান্সার হবে এটা। এরপরে বলেছে কার্বনিল মূলকে কার্বন পরমাণুতে কোন প্রকার হাইব্রিডাইজেশন ঘটে। এখন কার্বনিল মূলকের সংকেত তোমাকে জানতে হবে। কার্বনিল মূলকের সংকেত হচ্ছে সি ডাবল বন্ড ও, ঠিক আছে, অথবা ডাবল বন্ড সি ডাবল বন্ড ও। যেহেতু কার্বনের 4টা হাত বা কার্বনের 4টা যোজনী আর অক্সিজেনের 2টা, তো এভাবে আমরা লিখতে পারি। তার মানে মেন কথা হচ্ছে এখানে দ্বিবন্ধন আছে, আর দ্বিবন্ধন থাকা মানে কি সংকরণ? sp2 সংকরণ। আচ্ছা, এরপরে হলো 4 দাগে কি বলেছে? অ্যামোনিয়াম সায়ানেট। অ্যামোনিয়াম সায়ানেট থেকে দেখো কি তৈরি হয়েছে? H2NCONH2 মানে কি? ইউরিয়া। এটা কিন্তু ইউরিয়া, ঠিক আছে। তো এই উদ্দীপক বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া? তুমি যদি একটু দেখো দেখবা যে এখানে যে কয়টা পরমাণু আছে এখানেও সেম। তার মানে আণবিক সংকেত একই আছে কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এই ধরনের মৌল বা যৌগগুলোকে বা বিক্রিয়াকে আমরা বলি সমানুকরণ বিক্রিয়া, এবং একে অপরের কি সমানতা। নিচে কোনটি অ্যালিফ্যাটিক যৌগ? ভালোভাবে খেয়াল করো। অ্যালিফ্যাটিক যৌগ মানে কি? অ্যারোমেটিক নয়। তো এখন অ্যারোমেটিক হওয়ার শর্ত কি কি আছে যদি আমরা একটু দেখি। দেখো, অ্যারোমেটিক যৌগ হওয়ার শর্ত, অ্যারোমেটিক যৌগ। তো আমাদের কিন্তু সম্মানিত আমাদের যে কলেজের স্যাররা আছেন তারা কিন্তু তোমাদেরকে এই অধ্যায়ে অনেক ডিটেলস শিখিয়েছেন, এবং এইসব কনসেপ্ট বা থিওরিগুলো তোমাদের অনেক দিন ধরে খুব ভালোভাবে পড়িয়েছেন। যেহেতু আমাদের শুধুমাত্র এমসিকিউ আসবে মেডিকেল ভর্তি পরীক্ষায়, এর জন্য আমাদের অত বেশি ডিটেলস না জেনে কিভাবে শর্টকাটে আমরা এমসিকিউটা দ্রুত অ্যান্সার করতে পারি, যেহেতু সময় কম থাকবে আমাদের ভর্তি পরীক্ষায়। সো সেটাই হচ্ছে আমাদের মেন লক্ষ্য বা টার্গেট থাকবে। অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য তুমি এমসিকিউ এর জন্য মনে রাখবা যে জাস্ট 2টা শর্ত। একটা হচ্ছে চাকরিক হতে হবে, একটা হলো কি হতে হবে? চাকরিক হতে হবে, অর্থাৎ একটা চক্র থাকতে হবে, এটা একটা শর্ত। এখন শুধু চাকরিক হলেই হবে না, নাম্বার 2 কি হতে হবে? নাম্বার 2 হচ্ছে যে তোমাকে সেখানে সঞ্চারণশীল সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, পাই ইলেকট্রন থাকতে হবে। এখন সঞ্চয়নশীল পাই ইলেকট্রন কোথায় থাকে? আমরা জানি পাই ইলেকট্রন মানে কি? যেখানে ডাবল বন্ড সেখানে একটা সিগমা একটা পাই, আর যেখানে 3টা বন্ড সেখানে একটা সিগমা 2টা পাই, ঠিক আছে। এবং সেটা অবশ্যই সঞ্চারণশীল হতে হবে। তো এই হচ্ছে আমাদের 2টা শর্ত খাটলে সেটা অ্যারোমেটিক, এখন না খাটলে সেটা অ্যারোমেটিক নয়, অ্যালিফ্যাটিক। তো দেখো এইখানে কিন্তু আমরা যেটা দেখবো যে অ্যানিলিন, ধরো অ্যানিলিনের ক্ষেত্রে যদি আমরা একটু আসি, এর সংকেতটা কেমন? এর সংকেতটা হচ্ছে অনেকটা এই যে বেনজিনের মাথায় কি NH2,
যেহেতু বেনজিন আছে, এখন বেনজিনে কিন্তু আমরা জানি যে গোলটা দিলাম, এই গোলটা মানে কি জানো? গোলটা মানে হচ্ছে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, বুঝছো? আমি যদি একটু বলি, আমাদের দেখো এইখানে গোলটা কেন দেওয়া হয় বা অ্যাকচুয়ালি কিভাবে থাকে। অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এখানে তোমার এইভাবে, অর্থাৎ মানে তোমার কিভাবে থাকে যে মানে একান্তরভাবে দ্বিবন্ধন থাকে, ঠিক আছে, একান্তরভাবে দ্বিবন্ধন এইভাবে। এখন যেহেতু এখানে দুইটা বন্ধন আছে, তাহলে অবশ্যই এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আসছে। তো সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু একটা আবার চক্রও করতেছে। তো এই কারণে কিন্তু এটাকে এইভাবে আলাদা করে পাই বন্ধন বা মানে বন্ধনটা না দিয়ে এইভাবে তোমাকে একটা গোল করে দেখাবে। সো এটা মানে বোঝায় যে এখানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। তো এই ক্ষেত্রে অবশ্যই একটা চক্রিক, এটা এটা বুঝতেছি, এবং যেহেতু সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, তার মানে অ্যানিলিন একটা অ্যারোমেটিক যৌগ। টলোয়েনের সংকেতটা কেমন? টলোয়েন হচ্ছে আমাদের সেম তোমার বেনজিনের মাথায় CH3। তাহলে এখানে যেহেতু আমরা বেনজিন পাচ্ছি, তার মানে অবশ্যই এটা একটা সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে, চাকরিক জৈব যৌগ, সো এটা একটা অ্যারোমেটিক যৌগ। ফেনল, ফেনলকে তোমার দেখা হয় হচ্ছে তোমার মানে বেনজিনের মাথায় OH থাকলে সেটাকে বলা হয় ফেনল। সো এটাও একটা অ্যারোমেটিক যৌগ। কিন্তু ইথিলিন অক্সাইড, ইথিলিন অক্সাইড যদি আমরা একটু সংকেতটা দেখি তাহলে কেমন হবে? ইথিলিন অক্সাইডের সংকেত আমরা এখান থেকেই দেখি। দেখো ইথিলিন অক্সাইড হচ্ছে সি CH2 বন্ড CH2, আর এখানে একটা অক্সিজেন, এটা হচ্ছে ইথিলিন অক্সাইড, এটা হলো ইথিলিন অক্সাইড। ইথিলিন অক্সাইড, ঠিক আছে। তো দেখো এখানে এখন বলতে পারো যে চাকরিক জৈব যৌগ। হ্যাঁ অবশ্যই এটা চাকরিক হয়েছে, এটা ঠিক আছে, বাট সঞ্চরণশীল পাই ইলেকট্রন কি আছে দেখো তো। এখানে সব তো একক বন্ধন, তুমি হাইড্রোজেন দুইটা ভাঙলেও সেখানেও কিন্তু একক বন্ধনই থাকবে। সো কোনো পাই ইলেকট্রন নাই, চক্র আছে বাট পাই ইলেকট্রন নাই, তাহলে এইটাকে কিন্তু আমরা অ্যারোমেটিক যৌগ বলতে পারবো না, তোমার দুইটা শর্তই খাটতে হবে। তাহলে এটা একটা অ্যালিফেটিক যৌগ। ক্যাটেনেশন ধর্ম প্রদর্শন করে কোন মৌলটি? আমরা জানি কার্বন, কার্বন ক্যাটেনেশন প্রদর্শন করে। আচ্ছা, নিচের যৌগগুলোতে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম কোনটি? ওকে, তো আমাদের বন্ধন যৌগ দেখতে হবে, তো এখানে তিনটা আছে। তো দেখো প্রথমে কি অ্যালকেন, অ্যালকেনের ক্ষেত্রে কত? 0.154 ন্যানোমিটার, এটা আমরা জানি। আর এরপরে হচ্ছে অ্যালকিন, যেহেতু একটা বন্ধন ছিল, এখানে দুইটা বন্ধন, দুইটা বন্ধন হলে বন্ধন কোণটা আরেকটু কমে যাবে, 0.134 ন্যানোমিটার, ঠিক আছে। আর যেহেতু অ্যালকাইন, অ্যালকাইন তিনটা বন্ধন, তাহলে বন্ধন মানে তিনটা বন্ধন হওয়ার কারণে বন্ধন কোণটা আরো কমে যায়, কত হয়? 0.120 ন্যানোমিটার, ঠিক আছে। সো দেখতে পাচ্ছি সবচেয়ে বড় হচ্ছে জেড, তারপরে তারপরে হচ্ছে এক্স, তারপরে ওয়াই, তার মানে ওয়াই সবচেয়ে ছোট, তারপরে এক্স, তারপরে জেড, তাহলে এইটা আমাদের অ্যান্সার। বেনজিনে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? বেনজিনে কিন্তু তোমার 139, মানে 0.139 ন্যানোমিটার। এগুলো আসলে মুখস্থ করতে হবে। আচ্ছা, এরপরে বলেছে নিচের কোনটি বিষম চাক্রিক যৌগ। তো বিষম চাক্রিক যৌগ মানে কি? বিষম চাক্রিক মানে অবশ্যই একটা চক্র তো হবে, কিন্তু ওই চক্রে কার্বন বাদে অন্য মৌল থাকবে, ঠিক আছে। তো দেখো এখানে যেমন আমাদের বিষম চাক্রিক অক্সিজেন আছে, তো আমাদের এটা অ্যান্সার হবে। এখানে দেখো কার্বন, এটা একটা বেনজিন, তো বেনজিনে কিন্তু সবগুলা পয়েন্টে তোমার কার্বন আছে, ঠিক আছে, এই 6টা পয়েন্টে কিন্তু কার্বন। এটা তো কিছুই না আমাদের, এটা তো কোনো চাক্রিক যৌগই না, কারণ এখানে তোমার আচ্ছা বিষম চাক্রিক যৌগ ঠিক আছে, বাট এখানে কিন্তু সবই কার্বন, সো এটা অ্যান্সার হবে না। নিচে কোনটি বিষম চাক্রিক যৌগ? আবারও একই কথা, ফিউরান, ফিউরান আমাদের অ্যান্সার হবে। আমরা জানি ফিউরানের ক্ষেত্রে কি থাকে? অক্সিজেন থাকে, হ্যাঁ অক্সিজেন। তোমাদের এই যে বিষম হেটারোসাইক্লিক যৌগ, আমাদের একটা ক্লাসিফিকেশন আছে প্রথমেই বইয়ের শুরুর দিকে আছে, তো এখানে তুমি দেখবা যদি অক্সিজেন থাকে সেটাকে আমরা বলি ফিউরান, যদি সালফার থাকে তাহলে বলি থায়োফিন, আর নাইট্রোজেন থাকলে পিরিডিন, পিরিডিন বলা হয়, ঠিক আছে। তো এটা খেয়াল রাখতে হবে, SON সন, এই তিনটা বাদে কোনো অপর মৌল থাকে না হেটারোসাইক্লিক যৌগে, ঠিক আছে। সাইক্লোহেক্সেনের সংকেত কি? সাইক্লোহেক্সেনের সংকেত হচ্ছে C6H12। সো এখানে কিন্তু অন্য কোনো মানে সাইকেল মানে চক্রতে কার্বন বাদে অন্য কোনো মৌল থাকে না।
চাক্রিক প্রোপেন, চাক্রিক প্রোপেনের সংকেতটা কেমন হবে দেখো, প্রোপেন যেহেতু তার মানে 3টা কার্বন, তো 3টা কার্বন দিয়ে দিলাম। এবার বাকি হাতগুলা তুমি পূর্ণ করে দাও। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, ঠিক আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা, এখানে একটা, তার মানে এখন সব হাত পূর্ণ হয়ে গেল। তাহলে দেখো তো এখানে কার্বন বাদে কিন্তু অন্য কিছু নাই। আমি সাইকেল বলতে কিন্তু বোঝাচ্ছি এই যে এই জায়গাটাকে, মানে যেইখানে তোমার সাইকেলটা হচ্ছে আর কি, এইখানে দেখো এই বন্ডগুলোতে কার্বন বাদে অন্য কিছু নাই, ঠিক আছে। ন্যাপথালিনও সেম, তুমি করে দেখতে পারো। ন্যাপথালিনে কিন্তু আমাদের সংকেতটা অনেকটা এইরকম। ন্যাপথালিনের সংকেত হচ্ছে C10H8, তাই না? তো সংকেতটা অনেকটা এইরকম, এই যে, বুঝা গেছে? তো এটা হচ্ছে আমাদের ন্যাপথালিনের সংকেত। সো এখানেও তোমার কার্বন বাদে অন্য কিছু নাই। সো আমাদের এখানে বিষম চাকরিক যৌগ কোনটা? অ্যান্সার হচ্ছে ফিউরান। এরপরে আসছে 11 দাগ। 11 দাগে বলছে এই যৌগটির আইউপ্যাক পদ্ধতিতে নাম কি? নামকরণ। তো নামকরণ কিন্তু মোটামুটি আমাদের জন্য ইম্পর্টেন্ট বলা যায়, বাট এই নামকরণ একটা হিউজ টপিক, বুঝছো? তো যারা আশা করি তোমরা একাডেমিকে একটু ভালোভাবে শিখেছো, তাদের জন্য সহজ হবে। আর যারা শেখো নাই তারা আর কি করবা, মানে মোটামুটি তারা কিন্তু নিজে পায়ে নিজে কোড়াল মারছো, এমনটা বলা যায়। কারণ নামকরণ টুকটাক আমাদের লাগবে, বুঝছো? মানে অত ডিটেলস না লাগলেও টুকটাক লাগবে। সো ভয় পাওয়ার কিছু নাই, তো দেখো, দেখার চেষ্টা করো, কিছুটা হলেও শিখতে পারবো আশা করি। তো দেখো, আমরা তো অত ডিটেলস আলোচনা করব না, মোটামুটি একটু কথাবার্তা বলবো। দেখো, এটা হচ্ছে আমাদের আছে কি, এই যৌগটা বলছে যে এটার নামকরণ করো। তো নামকরণ করার জন্য আগে তোমাকে সরল রূপটা ভাঙতে হবে, এটা মনে রাখবে। তো আমরা ভাঙি। CH3, CH3 বন্ড CH2, আচ্ছা বন্ড CH। এখন দেখো ব্র্যাকেটে Cl আছে না, তার মানে এর মাথায় কি হবে? Cl দিয়ে দেবো, একটা শাখা হয়ে গেল। এরপরে CHO। এখন প্রথম কাজই হচ্ছে আমাদের 1 2 3 করা, বা মানে সংখ্যাগুলা দিয়ে সিরিয়ালটা করা। কিভাবে করব মনে রাখবা, যখনই কোনো একটা আমরা পেয়ে যাব, অর্থাৎ একটা কার্যকরী মূলক পেয়ে যাব, সেইখানে যদি কার্বন থাকে তাহলে ওই দিক থেকে আগে শুরু করতে হবে। তাহলে এখানে অবশ্যই আমাদের দেখতে পাচ্ছি অ্যালডিহাইড কার্যকরী মূলক আছে, তাহলে এইটা হবে 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা হলো 4, ঠিক আছে। ওকে, এইবার কি করতে হবে? এইবার হচ্ছে আমাদের শাখা দেখতে হবে যে কোনো শাখা আছে কিনা। তো দেখো এখানে কিন্তু একটা শাখা আছে, ক্লোরিন। কত নাম্বারে আছে ক্লোরিন? 2 নাম্বারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের 2 ক্লোরো, এই কথাটা প্রথমে আসবে, 2 ক্লোরো। তাহলে দেখো এই দুইটা এমনি বাদ, এখানে 2 ক্লোরো আছে, এখানে 2 ক্লোরো আছে। এবার দেখো তো টোটাল কার্বন কয়টা? 4টা। তাহলে বিউট দিয়ে কিছু একটা হবে, তাহলে এখানে বিউট আছে, এখানেও বিউট আছে। এবার দেখো তো এখানে তোমার কার্যকরী মূলকটা কি? অ্যালডিহাইড না? আমাদের কার্যকরী মূলকটা এখানে অ্যালডিহাইড। তাহলে অ্যালডিহাইড যদি হয় তাহলে লাস্টে কি আসে? অ্যাল আসে, তাই না? অ্যাল আসে। তাহলে বিউটের জন্য হবে বিউটান্যাল, বিউটান্যাল। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে প্রথমটা, ঠিক আছে। খুবই সহজ, এভাবে মনে রাখবা। বিউটানোন, নোন কিসের জন্য? কিটোনের জন্য, তার মানে CO থাকতে হবে, CO তো নাই, CHO আছে। ওকে, এরপরে আসো, এই এক্ষেত্রে এম যৌগটির নাম কি? তো খেয়াল করো, শুষ্ক ইথার ব্যবহার করা হয়েছে। শুষ্ক ইথার ব্যবহার করলে সেটা হচ্ছে উডস বিক্রিয়া, বুঝছো? উডস বিক্রিয়া। এখন উডস বিক্রিয়া কি তৈরি হয় তোমরা জানো? উডস বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি হয়, এটাকে বলা হয় আরোহণ পদ্ধতি। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াকে বলা হয় অবরোহণ, কারণ একটা কার্বন কমে যায়। আর এই যে উডস বিক্রিয়া, এটাকে বলা হয় আরোহণ পদ্ধতি, কারণ কার্বন সংখ্যা বেড়ে যায়। তবে খেয়াল রাখবা, একটা কার্বন বাড়ে না। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া যেমন একটা কার্বন কমে যায়, উডস বিক্রিয়া কিন্তু একটা কার্বন বাড়বে, বিষয়টা এমন না। বরং তোমার যেই যৌগটা থাকবে তার দ্বিগুণ কার্বন যুক্ত যে যৌগ সেইটা উৎপন্ন হবে, সেইটাকে উচ্চতর কি বললাম? অ্যালকেন তৈরি হবে, ঠিক আছে। দ্বিগুণ কার্বন যুক্ত অ্যালকেন তৈরি হবে। তো দেখো, তোমার টোটালি কিছু দেখার দরকারই নাই, কয়টা কার্বন আছে দেখো, 1 2 3, 3টা কার্বন।
তাহলে 3 এর সাথে 2 গুণ করলে কত হয় 6, তাহলে হেক্সেন তৈরি হবে, কারণ হেক্স দিয়ে অ্যালকেন গ্রুপে কি আছে হেক্সেন, তাহলে সেটা কোথায় আছে, এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। খেয়াল রাখতে হবে। আর এই যে প্রভাবকের যে বিষয়গুলো, কোন বিক্রিয়ায় কোন প্রভাবক ব্যবহার করা হয়, তারপরে কোন বিকারক ব্যবহার করা হয়, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের তোমাদের যে মেইন গ্রুপটা আছে মানে ওপেন গ্রুপ, ঠিক আছে, বড় গ্রুপটা আছে, তো ওই বড় গ্রুপে আমি কিছুদিন আগে তোমাদের যে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা হলো না 17 তারিখে এইচএসসি পরীক্ষা, তো তার কিছুদিন আগে আমি একটা ছোট্ট ভিডিও দিয়েছিলাম। তো এখানে টেকনিক দিয়ে আমি বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে মনে রাখতে পারো যে নামধারী বিক্রিয়াগুলো আছে, এগুলার প্রভাবক, দেন বিকারক, বিভিন্ন বিকারকের ব্যবহার, হ্যাঁ, লুকাস বিকারক, ফেন্টন বিকারক, দেন আরো যা যা আছে। তো ছোট্ট করে 2টা স্লাইড মাত্র, তোমার চাইলে দেখতে পারো, হ্যাঁ, খুবই উপকার হবে আশা করি। ওকে, এখন আসো, এই যে বিক্রিয়া দেওয়া আছে এক্ষেত্রে এ যৌগটির নাম কি। তো এক্ষেত্রে এই যৌগটা কি, দেখো এটা কিন্তু আমাদের কি করতে হবে, এটা হচ্ছে এখানে আমাদের অ্যালডল, সরি, এখানে তোমার হচ্ছে মার্কনিকভের নিয়ম অ্যাপ্লাই হবে। তো যেহেতু এইচ বিআর আছে, এখন এই বিআরটা কোথায় চলে যাবে মনে রাখবা, মার্কনিকভের নিয়মে কিন্তু আমরা জানি তেলা মাথায় কি দেওয়া, তেল দেওয়া, তাহলে যেখানে এইচ আছে মানে এইচ হচ্ছে তোমার বেশি আছে, সেইখানে আবার এইচ যাবে। কোথায় এইচ বেশি আছে দেখো তো, এইখানে কিন্তু একটা আর এখানে 2টা, তাহলে হাইড্রোজেনটা এইখানেই যাবে, অর্থাৎ এখানে কি হয়ে যাবে CH3 হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা বন্ড কমে গেলে ব্রোমিনটা চলে যাবে এইখানে, বুঝতে পেরেছ। তো সেক্ষেত্রে আমাদের যৌগটা কেমন হবে, আমি যদি ছোট্ট করে একটু আঁকি, CH3 বন্ড CH, আর এইচ কার্বনের সাথে কিন্তু এখানে কি থাকবে ব্রোমিন থাকবে, তাই না, এই যে ব্রোমিনটা তো এখানে চলে গেল, এবার একটা বন্ড দিয়ে CH3, তো এইটা দেখো। তাহলে এখন যদি আমি এটা নামকরণ করতে চাই, তো নামকরণ করতে গেলে দেখো এইখানে এখানে এখন আমি 2 দিক দিয়ে দেখো, এখানে কিন্তু কোনো কার্যকরীমূলক নাই, কার্যকরীমূলক না থাকলে তখন কিভাবে নামকরণ বা নাম্বারিংটা করতে হয়, তখন এই যে শাখা আছে কিনা দেখতে হবে, শাখা থাকলে যেদিক দিয়ে নাম্বারিংটা করলে শাখাটা কাছাকাছি হয় সেদিক দিয়ে নাম্বারিং করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে ব্রোমিন একদম মাঝখানে আছে, সো যে কোনো সাইড দিয়ে করলেই হবে। সো আমি এই সাইড থেকে করতেছি, এটাকে 1 দিলাম, এটাকে 2 দিলাম, এটাকে 3 দিলাম। তো এই ক্ষেত্রে তোমার দেখো 2 ব্রোমো, 2 ব্রোমো কয়টা 3টা আছে একক বন্ধন, তাহলে 2 ব্রোমো প্রোপেন এইটা তৈরি হবে, তাহলে মানে গ দাগ হচ্ছে আমার এখানে অ্যান্সার 2 ব্রোমো প্রোপেন। এখন মনে রাখবা মার্কনিকভের নিয়মে কিন্তু অন ব্রোমো প্রোপেনও তৈরি হয়, এই ব্রোমিনটা এখানে আসে, হাইড্রোজেনটা এখানে চলে যায়। তো অ্যাকচুয়ালি 2 ব্রোমো প্রোপেন, অন ব্রোমো প্রোপেন দুইটাই তৈরি হয়, কিন্তু 2 ব্রোমো প্রোপেন কেন অ্যান্সার হবে, কারণ এইটা তৈরি হয় বেশি 90%, আর 10% তৈরি হয় অন ব্রোমো প্রোপেন, যেহেতু এটা বেশি তৈরি হয় তাহলে আমাদের অ্যান্সার ওইটাই হবে, স্বাভাবিকভাবে বুঝতে পারছি। এরপরে আসো, এখানে একটা যৌগ দেওয়া আছে অ্যালকাইল ক্লোরাইড, তো এর সাথে কস্টিক পটাশ যুক্ত করা হয়েছে, এক্ষেত্রে বি যৌগটির নাম কি। তো খেয়াল করো, আচ্ছা এখন দেখো যেহেতু একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে যেহেতু অ্যালকোহলীয় মাধ্যম বলেছে, তাহলে আমাদের কিন্তু এখানে একটু মনে রাখতে হবে কি হবে KCl, এটা তোমার বিক্রিয়া করে আলাদা হয়ে যাবে, এটা ঠিক আছে, এটা গেল। তবে বি কিন্তু আমাদের এখানে অ্যান্সার KCl না, কারণ বি মানে কি প্রধান উৎপাদ যেটা সেটা। খেয়াল করো OH আছে আর এখানে CH3 CH2 আছে, তো এখানে যেটা হবে সেটা হচ্ছে তোমার CH3 বন্ড CH ডাবল বন্ড CH2, মানে কি অ্যালকিন তৈরি করলো, অ্যালকিন তৈরি করবে, এটাই হচ্ছে তোমার অ্যালকিন বলতে প্রোপিন প্লাস এখনো পানি অপসারিত হয়ে যাবে, বুঝছো। আর এই যে ক্যাসিয়াল ছিল ওটাও তৈরি হবে, যেহেতু এখানে তোমার অ্যালকোহলীয় মাধ্যম দেওয়া আছে কেও, এখানে বিক্রিয়াটা এইভাবে হবে। দেখো কোনো সমতা কিন্তু সব ঠিক আছে, কারণ কার্বন দেখো 3টা, কার্বন 3টা ঠিক আছে, হাইড্রোজেন দেখো 3 আর 2 5 আর 2 7 আর 1 কত 8, এখানে দেখো 3 আর 1 4 আর 2 6 আর 2 কত 8, তার মানে হাইড্রোজেন সংখ্যা ঠিক আছে, অক্সিজেন একটা সেটাও ঠিক আছে, আর কেসিএল তো বললাম, তাহলে এটাই তৈরি হবে। আর এখন এটার নাম কি C3H6, তার মানে প্রোপিন।
সো এখানে আমাদের একটা অ্যালকিন তৈরি হবে, অ্যালকিন। ওকে, এখন আসো মিথাইল কার্বিনলের সংকেত। কার্বিনল এটা তোমার উদ্ভূত পদ্ধতিতে করা হয়। সো কার্বিনলকে লেখা হয় CH2OH, CH2OH, এটার নাম হচ্ছে কার্বিনল। যেহেতু মিথাইল বলেছে, মানে CH3 অ্যাড হয়ে যাবে আগে একটা, CH3 CH2OH। এখন কোনটা আছে, এই যে, তাহলে এটা আমাদের অ্যান্সার। কোনটি অ্যারোমেটিক যৌগ নয়? আগেই বলেছি চাকরিক হতে হবে এবং সঞ্চরণশীল পাই ইলেকট্রন হতে হবে। তো দেখো এইটা সেই শর্ত খাটে, চাকরিক এবং তোমার সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। এটাও খাটে, চাকরিক এবং সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে। কিভাবে বুঝলাম? এই যে দেখো ডাবল বন্ড আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, তোমাদের অনুসরণের বই খুলে দেখবা। তো এই যে ডাবল বন্ড থাকা মানে সেখানে একটা পাই ইলেকট্রন অবশ্যই আছে। এটাও অ্যারোমেটিক যৌগ। এটা অ্যারোমেটিক যৌগ না, কারণ দেখো চাকরিক হয়েছে বাট সঞ্চরণশীল পাই ইলেকট্রন নাই। পাই ইলেকট্রন হওয়ার জন্য ডাবল বন্ড থাকতে হয়, সেটা নাই। সো এটা অ্যারোমেটিক যৌগ নয়। এরপরে আসো 17 দাগ। এখানে বলেছে এই যৌগটি আইইউপ্যাক নাম কি? আবারও নামকরণ। সো নামকরণ আমরা করব। নামকরণের ক্ষেত্রে আমি বলেছি কি করতে হবে, যে আগে সাজাইতে হবে বা তোমাকে ভেঙে লিখতে হবে। তো চলো আমরা লিখি, H2C ডাবল বন্ড সি। এই CH যেটা ব্র্যাকেটে আছে এটা মাথায় চলে যাবে, উপরে চলে যাবে, অর্থাৎ শাখা। এরপরে CH2OH ভেঙে লিখলাম। এখন নাম্বারিং করতে হবে সবার আগে। তো নাম্বারিং এর ক্ষেত্রে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে কার্যকরী মূলক আছে কিনা। সো দেখো কার্যকরী মূলক এখানে দুইটা আছে, একটা হচ্ছে দ্বিবন্ধন মানে অ্যালকিন, আর আরেকটা হচ্ছে OH মানে অ্যালকোহল। এখন তোমাদের একটু ওই যে মনে রাখতে হবে যে কার্যকরী মূলকের অগ্রগণ্যতার যে সারিটা আছে, ওই সারিটা কিন্তু মুখস্থ রাখতে হবে। এখানে 13টা আছে, ওই 13টা মুখস্থ রাখতে হবে। এছাড়াও আরো 4টা আমি বলতেছি, ওগুলো একটু লিখে রাখতে পারো। ইথার, হ্যালাইডস, নাইট্রো, অ্যালকাইল। ঠিক আছে, 14 নম্বর হচ্ছে ইথার, 15 নম্বরে হ্যালাইডস, 16 নম্বরে নাইট্রো, 17 নম্বরে অ্যালকাইল। আরো 4টা লিখে রাখতে পারো। যাই হোক, এটা গেল। এখন দেখো অ্যালকেন, অ্যালকেন কিন্তু আমাদের কত নাম্বারে আছে? অ্যালকিন হচ্ছে আমাদের 11 নাম্বারে আছে। আর অ্যালকোহল, যেটা অ্যালকোহলটা আছে আমাদের, অ্যালকোহলটা আছে 8 নাম্বারে। ঠিক আছে, অ্যালকোহল হচ্ছে 8 নাম্বারে আছে। তাহলে কে আগে আছে? অ্যালকোহল আগে আছে। তো যেহেতু অ্যালকোহল উপরে, সো ওর ক্ষমতা কি, ওর ক্ষমতা বেশি, সো ওই দিক থেকে নাম্বারিংটা হবে। সো এটা হচ্ছে আমাদের 1। ওখানে তো 1 দেবো না, কারণ কার্বনের নাম্বারিং। সো কার্বনে 1, এটা 2, এটা 3। ঠিক আছে, এখন আসো আমাদের দেখো 2 নম্বরে একটা শাখা পাচ্ছি আমরা, সো এটার নাম আগে হবে 2 মিথাইল। এটা তো মিথাইল, তাহলে 2 মিথাইল এই কথাটা আমরা কোথায় পাচ্ছি? এখানেও পাচ্ছি 2 মিথাইল, আবার এটাতেও পাচ্ছি। তাহলে গ আর খ যে বাদ, ওটা আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন দেখো আমাদের এই যে তোমার মানে অ্যালকিন মূলকটা অথবা দ্বিবন্ধনটা কত নাম্বার কার্বনের সাথে আছে? 2 নাম্বার কার্বনের সাথে আছে, তাই না? তাহলে 2 প্রোপিন, 2 প্রোপিন। আর এই যে অল মূলক অর্থাৎ অ্যালকোহল মূলকটা কত নাম্বার আছে? 1 নম্বরে। তাহলে নামটা হবে 2 প্রোপিন অন অল, 2 প্রোপিন অন অল। তাহলে এটা অ্যান্সার, ক একটা অ্যান্সার, 17 ক। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো। 2 মিথাইল 2 প্রোপিন অন অল। আচ্ছা, এরপরে দেখো আবারও একটা বলেছে যে এই যৌগটি আইইউপ্যাক নাম কি। তো এই ক্ষেত্রে খেয়াল করো, এখানে আছে বন্ড C+O বন্ড, মানে আর বন্ড C+O আর, এইভাবে আছে। তো এই ক্ষেত্রে কি করতে হয়, C+O এর আগে যেটা আছে এটার নামটাকে দেখতে হয়। দেখো CH3 CH2, তার মানে কি? এটা হচ্ছে ইথাইল, তাই তো? এটা হচ্ছে ইথাইল। তো ইথাইল কথাটা কোথায় কোথায় আছে? এই যে গতে আছে, দেন ঘতে আছে আর খতে আছে, তার মানে প্রথমটা বাদ আমরা বুঝতে পারতেছি। এরপরে দেখো কয়টা কার্বন, একটা কার্বন, দুইটা কার্বন, তিনটা কার্বন। 3 হলে কি হয়? প্রোপ। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ইথাইল প্রোপানয়েট, ইথাইল প্রোপানয়েট। এইভাবে থাকলে নামকরণটা এইভাবে করতে হবে। আচ্ছা, অ্যানিলিনের সিগমা বন্ধন কয়টা? তো অ্যানিলিনের সংকেত কি আমরা জানি, C6H5NH2, তাই তো? C6H5NH2। তো এখন অ্যানিলিন তো অবশ্যই একটা অ্যারোমেটিক যৌগ।
অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে সিগমা বন্ধন বের করার নিয়ম হচ্ছে যে মোট পরমাণুর সংখ্যা। তাহলে মোট পরমাণু কয়টা আছে এখানে? 6+11 আর 1 12 আর 2 14। তাহলে মোট পরমাণু যে কয়টা সেটাই হচ্ছে ওর সিগমা বন্ধন সংখ্যা। সো 14টা হবে। এরপরে 20 দাগে দেখো নিচের কোনটি একই সমগোত্র শ্রেণীর সদস্য। তো এই ক্ষেত্রে দেখো এটা আমাদের অ্যান্সার হবে ইথেন, প্রোপেন, বিউটেন। এটা সবাই হচ্ছে অ্যালকেন গ্রুপের সদস্য। সো এটা অনেক ইজি। এরপরে বলছে এই যৌগটির আইইউপ্যাক নাম কি? ওকে, আবার একটা আইইউপ্যাক নাম আসছে। তো আমরা না ভেঙে এখান থেকেই একটু করার চেষ্টা করি। খেয়াল করো কোনটা নেওয়া যায়। আচ্ছা দেখো, আমরা একটা কার্যকরী মূলক পাচ্ছি CH4, তার মানে অ্যালডিহাইড মূলক। অবশ্যই নামের সাথে তাহলে কি হবে? অ্যাল আসবে, কিন্তু যাক সেটা পরে দেখতেছি। তাহলে এখানে 1 দেব, এখানে 2 দিব। দেখো এই CH3 কিন্তু আসলে এর শাখা, ঠিক আছে? 2 নম্বরে তাহলে একটা মিথাইল মূলক শাখা হিসেবে আছে। ওকে, এখানে 3 দিব, আর 3 নম্বর কার্বনে তাহলে একটা হাইড্রোক্সিল মূলক শাখা হিসেবে আছে, আর এটা হলো 4। এখন আসো আমাদের নামকরণ। তো দেখতে পাচ্ছি আমার 2টা শাখা এখানে, একটা হচ্ছে মিথাইল আর একটা হলো হাইড্রোক্সিল। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিভাবে হবে? তো এই 2টার মধ্যে কে আগে আছে বলো তো? আমাদের যে অগ্রগণ্য সারি বা সিরিজটা ছিল, বক্সটা ছিল, তার মধ্যে কে আগে আছে এখানে? অবশ্যই হাইড্রোক্সিল মূলকটা আগে আছে। আর অ্যালকাইল মূলক আমি তোমাদের কেবলই বলে দিলাম 14, 15, 16, 17। ইথার, হ্যালাইডস, নাইট্রো, অ্যালকাইল। অ্যালকাইল কিন্তু সবার শেষে 17 নম্বরে। সো মিথাইল পরে আর হাইড্রোক্সিল আগে। তাহলে এর নামটা দিয়ে শুরু হবে। তো কয় নম্বরে আছে হাইড্রোক্সিল? 3 নম্বরে। 3 হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি, 3 হাইড্রোক্সি। তাহলে এই তিনটা আমার, এই তিনটার মধ্যে কোনটা অ্যান্সার? এরপরে দেখো আরেকটা শাখা আছে মিথাইল, কত নম্বরে? 2 নম্বর। তাহলে 2 মিথাইল, এই যে 2 মিথাইল আছে, 2 মিথাইল আছে, ওটা 3 মিথাইল, তাহলে মানে ওটা বাদ। তাহলে এই দুইটার মধ্যে কোনটা অ্যান্সার? এখন কয়টা কার্বন দেখো? 4টা। তাহলে বিউট হবে, যেহেতু অ্যালডিহাইড লাস্টে অ্যাল আসবে, তাহলে বিউটানল। প্রোপানল হবে? হবে না, কারণ 4টা। সো নামকরণ এইভাবে করতে হয়। সো এটা অ্যান্সার হচ্ছে ক। ওকে, এরপরে আসো 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটি? তো 2 ডিগ্রি অ্যালকোহলের কার্যকরী মূলক এর ক্ষেত্রে দেখো 2 ডিগ্রি বলেছে, তার মানে কার্বনের সাথে কয়টা CH3 থাকবে? 2টা। কার্বনের সাথে কয়টা CH3? 2টা, মনে রাখবে। অ্যালকাইল মূলক 2টা, 2 ডিগ্রি মানে 2টা আর। সো এখানে আমাদের অ্যান্সার এটা। দেখছো, 2টা বন্ড দিয়ে দেওয়া, তার মানে 2টা আর বসবে এখানে। তাহলে এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। এটা দেখো, এটাতে শুধুমাত্র একটা আর বসতে পারে, তার মানে এটা 1 ডিগ্রি বলতেছি আমরা। এটাতে তো ডাবল বন্ড আছে এই সাইডে, এখানে একটা আর বসতে পারে। সো এটা আমাদের হবে না। এটা তো কিছুই না, এটা তো আমাদের কোনো মানে কোনো ডিগ্রি না, ঠিক আছে? যেহেতু CH2 সাথে কোনো বন্ড দিয়ে CH3 যুক্ত হওয়ার সুযোগ নাই। ওকে, তাহলে আমাদের অ্যান্সার এখানে খ। অ্যালকিনের সাধারণ সংকেত কোনটা? CnH2n। আমরা জানি এটা সহজ। CH3CN অণুতে যথাক্রমে সিগমার পাই বন্ধন সংখ্যা কত? তো সিগমা বন্ধন আমি কেবলই বললাম যে, আচ্ছা এটা কিন্তু আমাদের কি যৌগ বলতো? এটা কিন্তু আমাদের একটা মানে অ্যারোমেটিক যৌগ না, কারণ অ্যারোমেটিক যৌগ হতে চক্র হতে হবে। এখানে কিন্তু কোনো চক্র নাই, বুঝছো? তো এটা যদি আমরা একটু লিখি রাসায়নিক সংকেতটা, তাহলে CH3 CN এর সাথে কিন্তু 3টা বন্ড দিয়ে থাকে, বুঝছো? 3টা বন্ড থাকে। আচ্ছা, তাহলে সিগমা বন্ধন বের করার নিয়ম কি? যদি অ্যালিফ্যাটিক যৌগ, যেহেতু অ্যালিফ্যাটিক যৌগের নিয়ম হচ্ছে যে মোট পরমাণুর সংখ্যা বিয়োগ 1। অ্যারোমেটিক হলে হয় মোট পরমাণুর সংখ্যা যেটা ওইটাই, আর অ্যালিফ্যাটিক হলে মোট পরমাণুর সংখ্যা বিয়োগ 1। আচ্ছা, তো এখন মোট পরমাণু কয়টা দেখো? 1, 3 আর 1 4, 5, 6। সেখান থেকে 1 বিয়োগ করো 5, তাহলে 5টা হচ্ছে আমাদের সিগমা বন্ধন। আর পাই বন্ধন কয়টা দেখো? এইখানে তো সব একক বন্ধন, এইখানে তোমার 3টা, তার মধ্যে একটা সিগমা, দুইটা কি পাই। তাহলে 5 ও 2, এটা আমাদের আনসার। এরপর আছে ইথানোয়িক অ্যানহাইড্রাইড এর সঠিক সংকেত কোনটি? এইটা কিন্তু 2022 সালে ম্যাট পরীক্ষায় আসছে, ম্যাটে আসছে কিন্তু। তো অ্যানহাইড্রাইডের সংকেত তোমরা জানো কিনা? অ্যানহাইড্রাইড সংকেত হচ্ছে বন্ড CO বন্ড। এটা হচ্ছে অ্যানহাইড্রাইড মূলকের সংকেত, জানতে হবে। যেহেতু বলেছে ইথানোয়িক, ইথ মানে কত? 2, তাহলে এর এক সাইডে মানে একটা কার্বন হবে
আর একটা CH3 হবে আর কি, অন্য সাইডে আরেকটা CH3 হবে, তাহলে দুইটা তোমার কার্বন মানে ইথ চলে আসলো। তাহলে এরকম সংকেত কোনটাতে, সেটাই অ্যান্সার। তো দেখো এটা এটা আমাদের অ্যান্সার, CH3 সিরা বললো CO CH3। ঠিক আছে, ওকে। এরপরে আসো নিচের মূলক সমূহের মধ্যে অগ্রগণ্য মূলক কোনটি। এগুলো তোমাকে তো মুখস্থ করতে হবে। যেমন এই যে অ্যামিন মূলক, এটা হচ্ছে 10 নাম্বার, অ্যামিন মূলক 10 নাম্বার। দেন অ্যালডিহাইড মূলক হচ্ছে 6 নাম্বার, এটা 1 নাম্বার। আর এটা কি, এটা হচ্ছে কিটোন মূলক, কিটোন CO মূলক হচ্ছে অ্যালডিহাইড কিটোন 7 নাম্বার। তাহলে অগ্রগণ্য কোনটা, COOH। অ্যামাইডে কার্যকরী মূলকের সংকেত কোনটি, অ্যামাইড। তো অ্যামাইডের সংকেত কিন্তু খেয়াল করো, এটা হচ্ছে ঘ হবে, হ্যাঁ 27 কি হবে, ঘ। তার মানে এটা হচ্ছে অ্যামাইডের কার্যকরী মূলকের সংকেত। তো আশা করি বুঝতে পেরেছো। এটা কিন্তু অ্যামিন, খেয়াল রাখবা, NH2 বলে অ্যামিন, আর হচ্ছে যে এই তোমার CONH2 বলে অ্যামাইড, ওটাকে অ্যাসিড অ্যামাইডও বলা যায়। ঠিক আছে, এটা হচ্ছে নাইট্রো মূলকের সংকেত, আর এটা হচ্ছে অ্যালডিহাইড মূলকের সংকেত। দেখো নাইট্রাইল কার্যকরীমূলক নিচের কোনটি, নাইট্রাইল মানে হচ্ছে CN, খেয়াল রাখো, CN বললে নাইট্রাইল, আর যদি NC বলে NC, সেটা কিন্তু হচ্ছে তোমার আইসোনাইট্রাইল, বুঝছো, এটা হচ্ছে আইসোনাইট্রাইল, আইসোনাইট্রাইল। তো CN বললে নাইট্রাইল অথবা সায়ানাইড, যেহেতু C আছে প্রথমে তাই সায়ানাইড অথবা নাইট্রাইল, আমি লিখে দিই সায়ানাইড বা নাইট্রাইল। ঠিক আছে, তো C যেহেতু আছে তার মানে সায়ানাইড বা নাইট্রাইল, আর NC থাকলে আইসোসায়ানাইড। ঠিক আছে, আইসোনাইট্রাইল অথবা আইসোসায়ানাইড দুইটাই হয়, আইসোসায়ানাইডও হবে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো বলছি নিচের কোনটি নাইট্রোসো মূলকের সংকেত। এটা কিন্তু কি, এটা হচ্ছে তোমার CN আছে, তার মানে নাইট্রাইল বা সায়ানাইড, এটা নাইট্রো, এটা হচ্ছে নাইট্রোসো, বুঝছো, নাইট্রোসো মূলক বললে NO। আর এটা হচ্ছে NC আছে, তার মানে কি এই যে আইসোনাইট্রাইল অথবা আইসোসায়ানাইড, খেয়াল রাখবা। কোন জায়গাটিতে পাই বন্ধন আছে, পাই বন্ধন থাকা মানে অবশ্যই কি ডাবল বন্ড থাকবে। তো বেনজিনে পাই বন্ধন আছে, তো আমরা সবাই জানি বেনজিনে পাই বন্ধন আছে। প্রোপানন সাধারণত কোন ধরনের সমানতা প্রদর্শন করে, প্রোপানন মানে কিটোন। তো কিটোন থেকে কি হবে, কিটোইনল সমান, আমরা জানি টটোমারিতা বা টটোমারিজমের ক্ষেত্রে কিটোইনল সমানতা দেখা যায়, তার মানে টটোমারিতা হবে, টটোমারিতা। ঠিক আছে, কিটোইনল সমানও দেখা যায়। প্রোপানন যেটা একটা কিটোন, তাহলে কিটোইনল হবে। মেটামারিটা দেখা যায় কোথায় কোথায়, ইসাক, তোমাদের আশা করি বলা হয়েছে ক্লাসে এটা, যে ইসাক দিয়ে মনে রাখা যায়। মেটামারিজম দেখা যায় কোন কোন যৌগে, তাহলে ই মানে কি ইথার, স দিয়ে কি সেকেন্ডারি অ্যালকোহল এবং সেকেন্ডারি অ্যামিন দুইটা কিন্তু, হ্যাঁ, আর ক দিয়ে হলো কিটোন। তো এইগুলাতে তোমার দেখা যাবে মেটামারিজম। ওকে, টটোমারিতে বললাম যে আলফা, কি বললাম যে তোমার কিটোইনল সমানতা, কিটোন আর ইনল অর্থাৎ অ্যালকোহল, এর মধ্যে দেখা যাবে টটোমারিজম। আচ্ছা, আর এরপরে কি আছে আলোক সমাণু, আলোক সমাণু বা আলোক সক্রিয়তা, আলোক সক্রিয় সমাণু, সেটা হচ্ছে কাইরাল কার্বন থাকতে হবে, কাইরাল কার্বন। ওকে, এরপরে দেখো হেক্সিন 3 কোন প্রকারের সমানতা প্রদর্শন করে। তো হেক্সিন 3 মানে কি, কোন প্রকার সমাণু, এটা হচ্ছে তোমার সিস ট্রান্স সমাণু, এর অপর নাম কি জ্যামিতিক সমাণু, বুঝছো। দেখো আমি তোমাকে একটু দেখায় আসি, জ্যামিতিক সমাণু যার অপর নাম হচ্ছে সিস ট্রান্স সমাণু। এর শর্ত হচ্ছে, দেখো 1 নম্বর শর্ত, দুইটা শর্ত আছে। 1 নম্বর শর্ত হচ্ছে চাক্রিক জৈব যৌগ, চাক্রিক জৈব যৌগ হবে। আর 2 নম্বর শর্ত হলো
প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে। প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে, বুঝছো? তো এই হচ্ছে আমাদের দুইটা শর্ত। এখন প্রতিস্থাপিত অ্যালকিনটা কিভাবে হবে, এই ক্ষেত্রে আমাদের একটা ফরমেশন থাকবে, সেটা হলো ABC ডাবল বন্ড CAB। এই ফরমেশনে থাকতে হবে, অর্থাৎ কার্বন, এটা কিন্তু কার্বন, আর বাকি AB হচ্ছে তোমার যে কোনো মৌল হতে পারে। তো এই ফরমেশনে থাকতে হবে। সো এক্ষেত্রে আমাদের বইতে কিন্তু মাত্র 4টে উদাহরণ দেওয়া আছে, তোমরা এই 4টে উদাহরণ ভালোভাবে পড়বা। যেমন প্রতিস্থাপিত অ্যালকিন হতে হবে, এটা একটু মনে রাখবে, অ্যালকিন। তাহলে এই ক্ষেত্রে আমাদের 3টে উদাহরণ দেওয়া মানে পরে পড়তে হয়, আর চাকরিক জৈব যৌগের জন্য একটা উদাহরণ। তো এই ক্ষেত্রে উদাহরণটা কি, 3টা আছে। একটা হলো তোমার মনে রাখবে যে অর্ধেক করতে হবে, সহজ কথায়। তাহলে বিউটিন, অবশ্যই বললাম যে অ্যালকিন হতে হবে, তাহলে বিউটিন কত 2, বিউটিন মানে তো 4, বিউটিন মানে 4, তার অর্ধেক কত 2। এবার আসো পেন্টিন, তোমরাই বলো পেন্টিন কত হবে। এখন বলবা পেন্টিন মানে তো 5, অর্ধেক করলে 2.5 হয়, তাহলে 2.5 তো দেওয়া যাবে না, 2.5 2.5, তার মধ্যে 2 তো আছে, তাই না? তাহলে পেন্টিনও 2। 3 নম্বর হচ্ছে হেক্সিন। হেক্সিন, এখন তোমরাই বলো হেক্সিন মানে কত। হেক্সিন মানে 6, তাহলে কত হবে 3 হবে। হেক্সিনের অর্ধেক হচ্ছে 3, তাহলে হেক্সিন 3। ওকে, আর একটা চাকরিক জৈব যৌগ, এর মধ্যে যে উদাহরণটা দেওয়া আছে সেটা হলো 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তোমাদের বইতে দেওয়া আছে সাইক্লোপ্রোপেন, ঠিক আছে, 1,2 ডাইমিথাইল সাইক্লোপ্রোপেন। তাহলে এইগুলা হচ্ছে আমাদের মানে জ্যামিতিক সমানতা বা সিস্টার সমানতার উদাহরণ এবং শর্ত। ওকে, এখন এখানে বলেছে দেখো, তাহলে হেক্সিন 3, তাহলে এটা সিস্টার সমানতা, যেটা বলে দিলাম আমি।